তেজস্বী যাদবের মধ্যে পৌঁছাবে, যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে, সেখানে সরকারি অফিসে কীভাবে এই ধরনের পৌঁছাবে? দেখুন, এই ধরনের প্রশ্নের কোনো সুযোগই নেই পশ্চিমবাংলায়। কারণ মমতা ব্যানার্জি একটি সরকারি মিটিং থেকে আর কেন্দ্র সরকারের সমালোচনা করেন। তিনি কখন পার্টির মুখিয়া আর কখন সরকারের মুখিয়া আমরা বুঝে উঠতে পারি না। পার্টি সরকারের মধ্যে দূরত্ব কোথায় আমরা বুঝে উঠতে পারি না। তো সেই জন্য এটা অবান্তর কিছু না। মমতা ব্যানার্জি এইসব নীতি নৈতিকতা ধার ধারেন না। কোড অফ কন্ডাক্ট ঘোষণা হওয়ার পরেও রাজনীতি মিটিং করছেন নবান্নতে, সেখানে তাদের পলিসি ঘোষণা করছেন, তিনি সমর্থন ঘোষণা করছেন। শুধু তাই নয়, জৈন সমাজের সামনে ডেকে তাদের সামনেও তাদের জন্য কিছু ঘোষণা করেছেন, যাতে ওনারা সহযোগিতা করেন, ভোটে সমর্থন করেন, তাদেরকেও প্রলুব্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হয় এটা নির্বাচন কমিশনের দেখা উচিত এবং এ ব্যাপারে তাকে সতর্কও করা উচিত। তিনি সম্মানীয় পদে আছেন, যে কদিন আছেন কমপক্ষে সেই পদের অমর্যাদা যেন না করেন। দেখুন, আমরা এই ধরনের পেন্ডিং, এনারা অনেকে বলছেন আপনারা তো সিপিএমের আমলে পরীক্ষা দিচ্ছেন, আমরা কেন দায় নেব ইত্যাদি বলে ঝেড়ে ফেলেছেন। কিন্তু এই সমস্ত যারা শিক্ষক আছেন বিভিন্ন স্তরে, তারা দিনের পর দিন রাস্তায় বসে আছেন, মাসের পর মাস ধর্ণা দিয়েছেন, হাইকোর্টে যেতে হয়েছে। একসময় এদের মিটিংয়ে এনাদের সামনে গিয়ে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা কিছুই পালন করেননি। তারা 10 বছর অপেক্ষা করে আজকে করো ইয়া মরো এরকম একটা পরিস্থিতির মধ্যে এসছেন। আমাদের পার্টিও এরকম বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার পরে এই সমস্যার সম্মুখীন হয়েছে। ত্রিপুরাতে সুপ্রিম কোর্টের আদেশে 5000-এর বেশি শিক্ষককে মুক্ত করার কথা বলা হয়েছিল। তাদের দায় নিয়ে সরকার কিন্তু কাজ করছে, তাদেরকে মুক্ত করেনি। জটিলতা আছে, যারা ভুল করে গেছেন সেই সরকারের সময় হয়তো তাদের লেনদেনও হয়েছে, কিন্তু যে কর্মচারীরা, যে শিক্ষকরা কাজ করেছেন, তারা সেবা দিয়েছেন, তাদের সম্মান দিয়ে সরকার তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে চাকরিতে রেখে দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের বিভিন্ন রাজ্যে সমস্যা থাকে, ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে সেই সমস্যার সমাধান করে এগোচ্ছে। বাংলাতেও আমরা এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আন্তরিক চেষ্টা করব সরকারে এলে, এবং কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব। পলিটিক্যাল কোশ্চেন আছে, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোথাও গোয়ালগুলো, কুচবিহারে, কোথাও বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ 24 পরগনা, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই প্রার্থীরা নিজেদের দুয়ালিজন করে দিচ্ছে, কী বলবো? এখন টিএমসির ভেতরের ব্যাপার আমার খুব বেশি বলার ঠিক নয়। অনেকের ধারণা হয়েছে তারা টিকিট পেতে নাও পারেন, এই ধরনের একটা হাওয়া চলেছে টিএমসির মধ্যে, সিটিং এমএলএ পাবেন না। তো তার জন্য আগে থেকে ডিক্লেয়ার করে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, পার্টিকে প্রেশার দিচ্ছেন যাতে তার নামটা ঘোষণা হয়। দেখা যায় ঘোষণা হয়ে গেলে বোঝা যাবে। না, এরকম কোনো লেখাপড়া কারোর সঙ্গে হয়নি। পার্টি যাকে মনে করবে এবং যেটার সম্ভাবনা থাকবে তাকে টিকিট দেবে। না, এর আগে অনেক নেতা এসছেন, ইলেকশনের আগে পরে, আগামী দিনেও আসবেন, ইলেকশনের পরেও আসবেন। সেই জন্য ওইরকম কোনো কন্ডিশন কাউকে আমরা দিই। যে তো উনি বলেছেন ওখানে গিয়ে, আমরা চাইছি উনি দাঁড়ান, আর যার বিরুদ্ধে দাঁড়াবেন, যেখানে ফিটিং এমএলএ আছেন তিনিও বলেছেন কি করবেন। আপনারা সেটা শুনেছেন, পাবলিক মিটিংয়ে বলেছেন। বলুন, বলছি যে এই যে টোটাল ইন্টিগ্রেটেড সিস্টেমটা বলছেন, তার মানে যে জেনারেল কোর্সগুলো 5 বছরের মধ্যে কি কলেজেই একটা লোক মাস্টার্স করতে পারবে? বসে বলুন। এখানে এখন কিছু ইনস্টিটিউশন থাকবে 4+1 আর কিছু থাকবে প্যারালালি। যেহেতু সারা ভারতবর্ষের ইউনিফাইড সিস্টেম, তো তাকে একটা জায়গায় আনতে গেলে যদি আমি 4+1 করে দিই তাহলে তো অসুবিধা হয় বিভিন্ন স্টেট। সেখানে 3+2 এরও প্যারালাল ব্যবস্থা আছে। এইবার টোটাল যতগুলো ইউনিভার্সিটি আছে তাদেরকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, মেনলি সেইগুলো যেগুলো ইউনিটারি টাইপের ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যারা অ্যাফিলিয়েটেড করে তাদেরকে মেনলি জব হবে রিসার্চ ওরিয়েন্টেড, রিসার্চ বেসড
এবং সেই রিসার্চটা হবে অ্যাজ পার দ্য ন্যাশনাল নিড অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য হায়ার এডুকেশন কাউন্সিল। আমাদের এখন শিক্ষা ব্যবস্থায়, আমিও পিএইচডি করেছি ছাত্রদের বসে, সেখানে যে আমি আমার মতো একটা সাবজেক্ট নিলাম, সেই সাবজেক্টে নিজে পিএইচডি করলাম, অন্যদের করালাম, পোস্টডক গেলাম, গিয়ে কিন্তু ভারতবর্ষের কোনো লাভ হয় না। এই প্রশ্নটা আমাদের ছিল। এই জায়গাটায় সরকারি ইন্টারেস্টটা হলো অ্যাজ পার দ্য ন্যাশনাল নিড, দিলীপদা যে কথাটা বলছিলেন, অ্যাজ দ্য নিড অফ দ্য সোসাইটি অফ ইন্ডিয়া, তার রেসপেক্টেই তাকে উচ্চশিক্ষিত হতে হবে, তাদের স্বাভিমান জাগ্রত করতে হবে, আমাদের যে পুরাতন ঐতিহ্য তার দিকে আমাদের আস্তে আস্তে এগোতে হবে। একটু সাংবাদিকরা কিছু বলতে চান বলে আমি বেরোবো, আছেন ওনারা বলবেন। আমি বলতে রিসার্চ ইউনিভার্সিটি, টিচিং ইউনিভার্সিটি, আমরা চাইব যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠিত এবং আমাদের জন্য গর্বের ইউনিভার্সিটি, তার মর্যাদা থাকুক এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যোগ্য নাগরিক তৈরি করুক, এটা আমরা চাইব। তার জন্য সরকারের যা করার থাকে সেটা সরকার করবে। লাস্ট কোশ্চেন একটা, তেজস্বী যাদবকে বারাকপুর, মানিকতলা এবং আসানসোল তিনটি আসন ছাড়তে চলেছে বলে খবর, তৃণমূল সূত্রে কি বলবেন? দেখুন, এখন তৃণমূল যদি ডিএমকে আসে তাকেও আসন ছেড়ে দেবে। যখন ডুবে যাচ্ছে তখন খড়কুটো সম্বল করতে হয়, ভেসে যাওয়ার সময় জলে, সেই অবস্থা হয়েছে। আমি জানি না আরজেডি তাকে কতটা সহযোগিতা করতে পারবে। শিবসেনাও হয়তো এরপরে আসবে, সেটাও দেখবেন, আপনারা শুনবেন। সমাজবাদী পার্টিও আসবে, আসুন। যখন নিজের পায়ে ভর করে হাঁটার মানে ক্ষমতা থাকে না, তখন খুঁটি লাঠির সাহারা নিতে হয়। আজকে মমতা ব্যানার্জি সেই অবস্থা হয়েছে। দেখুন, তারকারা রাজনীতিতে আসছেন প্রথমবার এরকম নয়। আমি যতদিন দেখছি, আমার মনে আছে 30-40 বছর ধরে এটা হতেই থাকে। আমাদের পার্টিতে হেমা মালিনী একজন যোগ্য সাংসদ হিসেবে কয়েকবার জিতে এসে কাজ করছেন তিনি। স্মৃতি ইরানির মতো লোক যারা ফিল্ম বা সিরিয়াল থেকে উঠেছে তারাও সফলভাবে কাজ করছেন। দক্ষিণ ভারতে আমরা দেখেছি ফিল্মের লোকেরা এনটি রামারাও থেকে আরম্ভ করে আর রামচন্দ্রন বা করুণানিধি, এরা ফিল্ম জগৎ থেকে এসেছেন আলাদা আলাদা কাজ থেকে এবং খুব সফল প্রশাসক হয়েছেন। তো সেজন্য বিভিন্ন স্তরে মানুষ আছেন, তারা রাজনীতিতে সফল হতে পারেন। ফিল্মের লোকেরাও আসা উচিত, ক্রিকেটার, ফুটবলার আসা উচিত, ব্যবসায়ীরাও আসা উচিত। বিভিন্ন পেশায় যেমন শিক্ষাবিদরা আমার কাছে বসে আছেন, তাদের অভিজ্ঞতায় তারা নিশ্চয়ই শিক্ষা এবং অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে পারেন। ব্যবসায়ীরা এসেছেন। আর ট্রাম্প এতদিন ওখানে প্রেসিডেন্ট থাকলে এত বড় ব্যবসায়ী আমেরিকাতে, তো সবার আসার অধিকার আছে। তারা যদি মনে করেন রাজনীতির মাধ্যমে সমাজের সেবা করতে চান, আর যদি আমাদের দলকে যোগ্য মনে করেন, নিশ্চয়ই আসবেন। তো তাদের ওয়েলকাম করা উচিত। সাংবাদিক জগৎ থেকে আপনারাও আসতে পারেন, আমি ওয়েলকাম করছি। ধন্যবাদ। কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সমস্ত পদাধিকারী, মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সঙ্গে আমন্ত্রিত শিক্ষক এবং শিক্ষাবিদ মহোদয়গণ, উপস্থিত সংবাদ জগতের সমস্ত বন্ধু এবং বিশিষ্ট নাগরিকগণ, আজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে প্রেস কনফারেন্সের আয়োজন হয়েছে, সেখানে বর্তমান ভারত সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করতে যাচ্ছেন তার যে খসড়া রাখা হয়েছে, আর যেটা নিয়ে বহুবার আলোচনাও হয়েছে। সত্যি বলতে গেলে এই সরকার ভারতীয় শিক্ষার মাধ্যমে একজন যোগ্য ভারতীয় নাগরিক তৈরি করার প্রচেষ্টা করছেন এই শিক্ষানীতির মাধ্যমে। যারা বিদেশ থেকে আমদানি করা তত্ত্ব আদর্শ আমাদের উপরে চাপিয়ে একদিন আমাদেরকে বিদেশি ভাবধারায় তৈরি করার চেষ্টা করেছেন, যেটা ইংরেজরা করেছিল, সেই শিক্ষা চলে আসলো একদিন। দাস তৈরি করার শিক্ষা, স্বাভিমানী ভারতীয় তৈরি করার যে শিক্ষা পদ্ধতি, সেটা প্রথমবার ভারতীয় সরকার এনেছেন, ভারত সরকার মোদীজির নেতৃত্বে। যারা আজকে শিক্ষানীতির সমালোচনা করছেন, দেশ স্বাধীন হয়ে 72-73 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো একটা শিক্ষানীতিকে নিয়ে আসার সাহস করেননি। আর এই শিক্ষানীতি প্রণয়ন করার আগে ব্যাপক আলোচনা করার জন্য সুযোগ রাখা হয়েছিল। ইন্টারনেটের মাধ্যমে, অন্যান্য সেমিনারের মাধ্যমে সরকার সব বক্তব্য শুনেছেন, তারপরে এইদিকে পদক্ষেপ করেছেন। সেই সরকারকেও ধন্যবাদ। এবং যারা এখানে বসে আছেন বিশিষ্ট শিক্ষক শিক্ষাবিদরা, যারা এই শিক্ষানীতিকে মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, তার উপযোগিতা, তার প্রয়োজনীয়তা এবং তার সাফল্যকে তুলে ধরার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ
লম্বা ব্যাপার একটা। আগামী প্রজন্মকে তৈরি করার জন্য শিক্ষানীতি বিশেষ প্রয়োজন, আর তার মধ্যে যেন ভারতীয়তা থাকে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়ে কেউ যেন কালো ইংরেজ তৈরি না হয়, যেন একজন ভারতীয় তৈরি হয় এবং ভারতীয় যেন গর্ববোধ করে, সেরকম আমরা পরবর্তী প্রজন্ম চাই। তাই এরকম শিক্ষানীতির প্রয়োজন ছিল। সেটা এই সরকার সাফল্যের সঙ্গে এনেছেন। নিশ্চয়ই তর্ক বিতর্কের জায়গা আছে। যারা আমাদেরকে গেরুয়াকরণের কথা বলেন তারা কেউ লাল করেছেন, কেউ সবুজ করেছেন, কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষানীতি তুলে ধরার চেষ্টা কেউ করেননি। অনেক বড় বড় মনীষীরা আমাদের দেশে জন্মেছেন, যারা অনেক কথা বলেছেন শিক্ষানীতি সম্বন্ধে, লিখেছেন, বলেছেন, লম্বা ভাষণ দিচ্ছেন। ডক্টর রাধাকৃষ্ণন থেকে আরম্ভ করে অনেক শ্রেষ্ঠ মহাপুরুষ এসেছেন। তা সত্ত্বেও ভারত একটা যোগ্য, সুন্দর, সম্পূর্ণ শিক্ষানীতি কখনো পায়নি। সেজন্য সমস্ত নাগরিকদেরকে, যাদের মনের মধ্যে সন্দেহ আছে, তারা এটা পড়ুন, জানুন। যারা এটা নিয়ে চর্চা করছেন তাদের সঙ্গে আলোচনা করুন। আর তারপরে দেশের আগামী প্রজন্ম যখন এই শিক্ষায় শিক্ষিত হয়ে আর যোগ্য নাগরিক হয়, সেদিকে সবার চেষ্টা করা উচিত। আর সেই জন্য এই যে ছোট্ট প্রয়াস আজকে একটা হচ্ছে, এটাও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আপনারা ডেকেছেন। অনেক যোগ্য ব্যক্তি আছেন এই কাজ করার জন্য, তাদেরকেও একত্রিত করতে হবে, যাতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে। তার জন্য শিক্ষা বিভাগকে উপযোগী করে তুলতে হবে। আমাদের সংস্কৃতি পুরাতন, নিত্য নতুন, সেই জন্য শিক্ষা ব্যবস্থাও ভারতীয় পরম্পরা সংস্কৃতির মাধ্যমে এগোবে। সেটা সেই পরম্পরাকে যেন ভুলে না যাই। এবং আজকে দুনিয়াতে যে আধুনিক ব্যবস্থা তৈরি হচ্ছে শিক্ষিত করার জন্য, সেই ব্যবস্থাকে আমাদের গ্রহণ করতে হবে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি আমেরিকা গেছিলাম একবার। তো সেখানে 4টি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিখ্যাত, হার্ভার্ড, কেমব্রিজ, এনআইটি এবং বোস্টন ইউনিভার্সিটি, আমি ঘুরতে গেছিলাম, দেখা করতে গেছিলাম। সেখানে যে ভারতীয় ছাত্ররা পড়ছেন তাদের সঙ্গে গল্প করা, আলোচনা করার, জানার চেষ্টাও করেছিলাম, আমি সুযোগ হয়েছে আমার। তো যারা এর জন্য এখনও বিশ্ববিখ্যাত, একসময় আমাদের নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা মহাবিদ্যালয়ের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের দেশ বিখ্যাত ছিল। সারা বিশ্বের মানুষরা এখানে শিক্ষা নিতে আসতেন এবং তাদের দেশে গিয়ে সেই শিক্ষা প্রণালীকে প্রণয়ন করেছিলেন। আজ দুর্ভাগ্য আমাদের দেশের নাগরিকরা, সন্তানরা বিদেশে গিয়ে বিভিন্ন ডিগ্রি নিয়ে আসেন, আর আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, সেই ডিগ্রির দিকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বা শিক্ষা পদ্ধতি ধীরে ধ্বংসের দিকে গেছে, সেটাকে পুনরুত্থানের জন্য সরকার চেষ্টা করছেন। আমার মনে হয় সমস্ত শিক্ষাপ্রেমী যারা আছেন তাদের এতে সহযোগিতা করা উচিত এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটুকুই বলার ছিল আমার। সবাইকে ধন্যবাদ।